ভাইরে ভাই, এবার আসল তথ্য বাইরে আসলো। এই ইকরা মেয়েটা নাকি একেবারে দুধে দেওয়া তুলসী পাতা না। এই ইকরা মেয়েটা মইরা যাওয়ার পরে বাংলাদেশের মানুষ যেভাবে ধুমাইয়া এর স্বামীর পিছনে পড়ছে, মানে এই নায়ক জেফার আলফের পিছনে পড়ছে, এরকম ভাবে তো মনে করেন বাংলাদেশে এই যে 7 বছরের 6 বছরের 3 বছরের বাচ্চাদের ধর্ষণ করা হইতাছে, যারা ধর্ষণ করতেছে ওদের পিছনে পড়লেও হয়তো এই মানুষরূপী জানোয়ার গুলা কোনো ছোট ছোট মেয়েদের জীবন শুরু হওয়ার আগেই শেষ করে দিত না। এরকম হইলে হয়তোবা বাংলাদেশের বুক থেকে ধর্ষণ নামে জিনিসটি উঠে যেত, ছোট ছোট বাচ্চাদের এত নির্যাতনের শিকার হয়ে এত কষ্টের মৃত্যু হতো না। তা তুই আমরা এই আলবির পিছনে লাগছি। তাহলে শোনেন, আপনাদের এই ইকরা আপু, যাকে আপনারা দুধে দেওয়া তুলসী পাতা মনে করেন আর স্যাক্রিফাইসের দোকানদার মনে করেন, স্যাক্রিফাইস করতে করতে মনে করেন যে এই ইকরা আপু একসময় নিজের জীবনটাই দিয়ে দিছে, তার দেয়ালে পিঠ থেকে গেছিল। কত আর সহ্য করা যায়, সহ্যেরও তো একটা সীমা থাকে। স্যাক্রিফাইস করতে করতে এক সময় হাঁপায়া যায়, নিজের জীবন নিজে দিয়ে দিছে। সে দেখেন কি করছে, সে 2010 সালে তার সেম বেজের একটা ছেলের সাথে এই আলবিরে থুইয়া সংসার থুইয়া পোলাপাইন থুইয়া তার কাছে চইলা গেছিল, বিয়েও করছিল। বিয়ে করার কিছুদিন পরে যখন দেখলো যে আলবির থেকে এই ছেলেটা একদমই বেটার না, সেই সংসারে অশান্তি শুরু হইলো, তখন আবার সে ভাবলো যে আলবি তো ভালো ছিল। সে রিয়েলাইজ করলো আলবি ভালো ছিল, আমি আলবির কাছে চইলা যাই। আলবির কাছে যায় কাপতি মিনতি করার পরে আলবি তাকে রাইখা দিছে। রাইখা দেওয়ার পরে সে আবার ওই একই ভুল করতেছে, যে ওই ছেলেটার সাথে কথা বলে কন্টিনিউ, তারপর আবার ঝগড়া হয়। তখন সে বারবার এই দুঃখে কষ্টে সুইসাইড অ্যাটেম্প করতে যায়, যে আমি যেই মানুষটাকে ভালোবাসলাম, যেই মানুষটার জন্য সংসার ছেড়ে চলে গেলাম, সে তো আমার দামই দিল না। আর এই সকল বিষয়গুলো দেখা আলবি বুকে পাথর চাপা দিয়াও নিজের সন্তানের কথা চিন্তা কইরা এগুলা মাইনা নিত। বারবার সুইসাইড অ্যাটেম্প করার পরেও সে বাচ্চা গেছে, এইটাই ভাগ্যের বিষয়। এরপরে যখন আলবি নেপালে গেল, তখন সে তার ফ্রেন্ড সার্কেল নিয়ে বাসায় আইসা মদ্যপান করে, নেশা করে। নেশা করে তার তো সেন্স আউট হয়ে গেছে, ব্রেন কাজ করে না। তখন যে সে সুইসাইড অ্যাটেম্প করছে, এবং সুইসাইড অ্যাটেম্প করার সময় এই কারণেই তার ছোট্ট বাচ্চাটি, নিষ্পাপ শিশুটি যে সময় তাকে ডাকতেছিল, সেই কণ্ঠটাও তার কানে যায় না। একটা গল্পের একটু অংশ শুনেই আমরা একটা মানুষের জাজ করে ফেলাই এই সোশ্যাল মিডিয়ায়। জানি না এই আলবির এই স্ট্যাটাসের কথাগুলো সত্যি কিনা। যদি এটা সত্যি হয় তাহলে কিন্তু আলবির মতো ইকরাও সমানভাবে দোষী। হ্যাঁ, আমি বলবো না আলবি দোষী না, কারণ আলবির সপক্ষে যে প্রমাণগুলো পাওয়া গেছে তা একেবারে ফেলনার মতো না। এই যে রিসেন্টলি যে ডিরেক্টরের বউ আইসা বললো সে নিজেও একটা অভিনেত্রী, তারা কি শুটিং সেটে যাইয়া না আলবি এবং তিথি একসাথে রুম আটকে মিটিং করতো। কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় এমন অনেকে আছে যারা আলবি এবং তিথিকে নিয়ে যা তা মন্তব্য করছে, কিন্তু তাদের যদি আমরা অতীত ঘেটটা দেখি, তাদের অতীত এই আলবির থেকেও জঘন্য। তো নিজের হোগার গুড়া আগে দেখেন, পরের হোগার গু পরে চেক করেন। আসলে একটা মানুষকে জাজ করার আগে আমাদের সাধারণ পাবলিকের বোঝা উচিত কার দোষ আর কার গুণ, পুরা জিনিসটা আগে শোনা উচিত। এই সোশ্যাল মিডিয়ায় অল্প কিছু দেখে একটা মানুষরে জাজ করা উচিত না। এই আলবিরি তো পাবলিক সামনে পাইলে মাইরাই ফেলাইতো, কিন্তু তার দোষ আর তার গুণ কতটুকু এইটা আমরা কেউ বিচারই কইরা দেখি নাই। জানি না এই আলবির পোস্টটা কতটুকু সত্যি। যদি সত্যি হয় তাহলে কিন্তু আসলে এই ইকরামেটি দোষী। হ্যাঁ, মৃত মানুষের দোষ আর হ্যাঁ, মৃত মানুষের দোষও বাকি, গুণও বাকি, কিন্তু এই আলবি ছেলেটার বাচ্চা থাকার জন্য তার দোষগুলা খুঁজে বাই করা খুবই জরুরি। তার ক্যারিয়ার তো ধ্বংস হয়েছে, তার জীবনও এখন ধ্বংসের পথে।